অগ্নি পরীক্ষা ছবিতে অভিনয় করেছেন জসিম, ববিতা, সুচরিতা, আলমগীর, মা হাজারিকা, মিনুর রহমান, আহমেদ শরীফ, আরিফুল হক এবং আরও অনেকে অভিনয় করেছেন অগ্নি পরীক্ষা ছবিতে। অগ্নি পরীক্ষার ছবির গল্পের শুরুতে দেখা যায় সুচরিতা এবং ববিতা তারা থাকে দুই বান্ধবী। একদিন ঘটনাক্রমে দেখা যায় যে সুচরিতার সাথে আলমগীরের প্রেম ভালোবাসা হয় এবং ববিতার সাথেও জসিমের প্রেম ভালোবাসা হয়। একদিন ববিতা এবং জসিম তারা অন্যথায় বেড়াতে যায়। এদিকে আলমগীর সুচরিতাদের গ্রামে বেড়াতে আসে। তখন একদিন ঘটনাক্রমে দেখা যায় সুচরিতাকে আলমগীর বিয়ে করে নিয়ে বাড়িতে যায়। এদিকে আলমগীরের মা মিনুর রহমান এই বিয়া মানতে রাজি না। মিনুর রহমান থাকে একটু লোভী ধরনের। মিনুর রহমান বলে, তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস, তার জাত বংশ কেমন? তখন আলমগীর বলে, মায়ের জাত বংশ অনেক ভালো, আমি সুচরিতাকে ভালোবাসি, তাই আমি ভালোবাসার মর্যাদা রক্ষা করতে গিয়ে আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি। তখন মিনুর রহমান বলে, এইটা তুই ঠিক করিস নি, কারণ আমার কথার অবাধ্য হয়ে তুই বিয়ে করে নিয়ে এসেছিস। এমনিই তো আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি ববিতার সাথে। তখন আলমগীর বলে, ববিতার সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো, বেশ ভালো কথা, কিন্তু ববিতারা অনেক বড় লোক, সেটাও সত্য, কিন্তু সুচরিতারা গ্রামের মেয়ে, তারা অনেক গরিব, তাই বলে তুমি তাকে তো অবহেলা করতে পারো না, এবং আমি তো তাকে বিয়ে করে নিয়ে এসেছি। মিনুর রহমান বলে, আমি এই বিয়ে মানি না, আমি কখনো এই বিয়ে মানে নিতে পারবো না। তুই যা করেছিস খুব ভুল করেছিস আমাকে না জানিয়ে। আমি তোর মা হিসেবে তো তোর ভালো মঙ্গল কামনা করবই, কিন্তু সেটা তো তুই আমাকে করতে দেস নেই। তুই আমাকে না জানিয়ে তুই হুট করে একটা মেয়েকে নিয়ে এনে বলতেছিস যে তুই বিয়ে করেছিস, এটা আমি মেনে নেব না, আর কখনো মেনে নিতে পারি না। আলমগীর বলে সুচরিতাকে, যাও আমার মার পায়ে ধরে সালাম করো। তখন যে মুহূর্তে সুচরিতা সালাম করতে যায়, সে মুহূর্তে মিনুর রহমান সালামের পাটা সরিয়ে নিয়ে উপরের দিকে উঠে যায়, তো সিঁড়ি দিয়ে সে যেতে থাকে। তখন আলমগীর সুচরিতাকে বলে, ঠিক আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা ভাবনা করো না। কিন্তু এদিকে দেখা যায় গল্পে এক এক করে সুচরিতাকে মিনুর রহমান জ্বালাতে থাকে যে তোমার বাপ তোমার বিয়েতে কি দিয়েছে। তখন সুচরিতা বলে, দেখেন আমরা তো গরিব মানুষ, আমার বাপও গরিব, আর আমার বাপ আপনাদের কি দিবে, আপনারা তো অনেক বড় লোক, আর আমার বাপ তো অনেক গরিব, তো আমার বাপ তো কিছু দিতে পারেনি। তখন মিনুর রহমান বলে, তখন কিছু যেহেতু দিতে পারে নাই, তাহলে কেন তুমি জেনে শুনে আমার ছেলেকে বিয়ে করেছো, আমার ছেলেকে ফুসলে ফাসলে বিয়ে করেছো, এটা তো তুমি অন্যায় করেছো। তখন সুচরিতা বলে, মা আমি তো বিয়ে করতে রাজি ছিলাম না, আপনার ছেলেই আমাকে জোর করে বিয়ে করেছে। আমি বলেছি তোমরা বড় লোক, আমরা গরিব, তোমাদের সাথে আমাদের কখনো মিল হবে না। তারপরও আপনার ছেলে বলেছে, ধনী গরিব আমি বুঝি না, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমি বিয়ে করে নিয়ে বাড়িতে যাব। তো জিদ ধরেছিল, আপনার ছেলের জিদ রক্ষা করতে আমার বাপ আপনার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়, তখন আপনার বাড়িতে নিয়ে আসে। তো এখানে আমার ভুল কোনটা? তো মিনুর রহমান বলে, ভুল তোমার একটাই, তুমি গরিবের মেয়ে, আর আমি যার সাথে আলমগীরের বিয়ে ঠিক করেছিলাম সে ছিল বড়লোক এবং পয়সাওয়ালা, কোটি কোটি টাকার সম্পদ ছিল এবং হাই সোসাইটিতে চলার মতন তার যোগ্যতা ছিল। তোমার যে পরিবেশ দেখা যায়, তোমাকে তো লাগে নোংরা, এটা আমার বাড়ির কাজের মেয়ের মতন লাগে। তখন সুচরিতা বলে, মা আমি আপনার বাড়ির কাজের মেয়েই তো, কারণ আমি তো কাজের মেয়েই হয়েই আপনার বাড়িতে থাকতে চাই আজীবন। আমি তো কখনোই বলি না যে আমি বড়লোকের মেয়ে, অথবা আমার বাপ অনেক বড় লোক। আমি আপনার বাড়ির বউ হয়ে এসেছি, কাজের মেয়ে হিসাবে আমি থাকতে চাই। তখন মিনুর রহমান বলে, এই আশা তোমার কখনো পূর্ণ হবে না, তুমি আমার বাড়িতে কাজের মেয়ে হিসাবে থাকতে পারবে, কিন্তু বউ হিসাবে না। তো এদিকে এক এক করে অত্যাচার বাড়তে থাকে। এদিকে আলমগীর কিছুই জানে না। তো একদিন ববিতা জসিম তারা ঘুরে আসে। তো ঘুরে আসার পর দেখা যায় তাদের একটা গান চলে আসছে ববিতা এবং জসিমের। তো ববিতা বলে, আচ্ছা জসিম, আমার বান্ধবীর খবর তো এখন নেওয়া হলো না। তো জসিম বলে,
ঠিক আছে চলো, তাহলে আমরা আজই খবর নিতে যাই গ্রামে। তখন খবর নিতে গিয়ে দেখে এবং সুচরিতার বাপ ববিতাকে জানায়, জসিমকে জানায় যে সুচরিতা তো বিয়ে হয়ে গেছে শহরের এক বড়লোকের ছেলে আলমগীরের সাথে। তখন ববিতা বলে, আমাকে একটা খবর দিতে পারতেন না? তখন আনোয়ার হোসেন থাকে সুচরিতার বাপ, মা কীভাবে খবর দেবো, হঠাৎ করে তো বিয়েটা হয়ে গেল, আর আমি তো বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। তোমরা দুজন ছিলে প্রাণের বান্ধবী এবং জানের জান, একজনকে ছাড়া একজন তোমরা বাঁচতে না। তো যাক, যা হয়েছে হয়ে গেছে। তখন জসিম বলে, আচ্ছা চাচা, যা হবার তা হয়ে গেছে, যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে। হয়তো বা সুচরিতার ভালো হবে বলেই আল্লাহ তালায় তার বিয়েটা অতি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তখন ববিতা বলে, দেখেন না আমার পিছু ছাড়ে না, আমি বিয়ে করতে রাজি না। হ্যাঁ, তারপরে জসিম আমার পিছনে ছাড়ে না। জসিম বলে, আমি তোমার পিছনে ছাড়ি না, আমি তোমাকে তো বিয়ে করতে চাই না, আমি তোমাকে আজীবন ভালোবেসে যেতে চাই। তখন ববিতা বলে, হ, তুমি আমাকে আজীবন ভালোবাসবে না? চাই। তারপর গল্পে দেখা যায় ববিতা এবং জসিম বলে, ঠিক আছে চাচা, আমরা সুচরিতার বাড়িতে যাব, তার ঠিকানাটা আমাদের লিখে দেন। তখন আনোয়ার হোসেন আলমগীরের বাড়ির ঠিকানা লিখে দেয়। এদিকে ববিতা জসিম তারা যার যার বাড়িতে চলে আসে। এদিকে দেখা যায় ববিতা জসিমকে বিয়ে করে ফেলে। তারা দুজন দুজনে সংসার সুখ শান্তিতে বসবাস করতে থাকে। এদিকে সুচরিতার উপর শুরু করে মিনুর রহমান নানা অত্যাচার, নানা জুলুম। কিন্তু সুচরিতা কিছুই বলতে পারে না। একদিন সুচরিতার রান্নায় একটু নিলবণ বেশি পড়ে, তাই বলে মিনুর রহমান সুচরিতাকে অনেক মারধর করে। মারধর করার পরে বলে, এই ফকিন্নির বাচ্চা, তোর রান্না কোনো স্বাদ নেই, হ্যাঁ, কোন দিকে লক্ষ্য করে রান্না করিস, তোকে তো আমি আর বাড়িতে রাখবো না, তুই এই মুহূর্তে চলে যা। তখন সুচরিতা কান্নাকাটি করে, কিন্তু আলমগীরকে কিছুই জানায় না। তো এক পর্যায়ে ঘটনার মধ্যে দেখা যায় যে সুচরিতায় একদিন আবার গ্রামের বাড়িতে যায়। তো যাওয়ার পর সেখানে যায়, যাওয়ার পর তার বাপকে বলে, বাবা, আমার বান্ধবী ববিতা কি এসেছিল? তখন আনোয়ার হোসেন বলে, হ মা, ববিতা তো এসেছিল এবং একটা ছেলে ওর সাথে এসেছিল। সুচরিতা বলে, হ বুঝতে পারছি, জসিম। তো তারা কিছু বলেছে? তো বলেছিল আমার কাছে ঠিকানা নিয়ে গেছে তোর বাসার। তো বলছিল যে আমি আমি আলমগীর অথবা সুচরিতা বাসায় যাব। তো তারা যায়নি। তখন সুচরিতা বলে, না এখনও যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি জসিম এবং ববিতাদের বাড়িতে যাব। তো সুচরিতা ববিতার কাছে যায়। সুচরিতা ববিতার সাথে দেখা করে। তো ববিতাও সুচরিতার সাথে দেখা করে। কিন্তু সুচরিতার মুখটা বার দেখে ববিতা বলে, কি বান্ধবী, কী হয়েছে তোর? তো সুচরিতা বলে, কি আর হবে, গরিবের যা হবার তা হয়েছে। তখন ববিতা বলে, তুই খুলে বল। জসিম বলে, আপনি খুলে বলেন, কি হয়েছে, ঘটনাটা খুলে বলেন। তখন সুচরিতা বলে, আমি গরিব বলে আমাকে নানা অত্যাচার করে, নানা জুলুম করে, মারধর করে, চুলে ধরে মারে, হাত দিয়ে মারে, অনেক সময় গরম খুন্তি লাগিয়ে দেয় পিঠে। কিন্তু আমি আমার স্বামীকে বলি না, আমার স্বামী এই ব্যাপারে জানে না। আমাকে এরকমভাবে একটা কসম দিয়ে রাখছে, আমি যাই করি না কেন, অত্যাচার জুলুম যাই করি না কেন, তুমি যদি তোমার স্বামীকে কখনো বলো, তাহলে এর পরিণতি কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। তখন ববিতা বলে, তাই নাকি? আমার দিয়ে সারাদিন কাজ করায়, কাপড় কাপড় কাচা থেকে শুরু করে, থালাবাড়ি শুরু করে, রান্না বান্না যা আছে যাবতীয় সব কাজ আমি করি, কিন্তু তারপরেও মন পাই না। খালি এক কথাই, ফকিন্নির মেয়ে, গরিবের মেয়ে, এই বলে ধিক্কার দিতে থাকে। তুই বল, ওইখানে কি থাকা যায়? তখন ববিতা বলে, ঠিক আছে বুঝতে পারছি, যা বান্ধবী, তোর বাড়িতে যা, আমরা দেখি কী করতে পারি। তখন সূর্য বলে, আমার মনটা চায় না এই বাড়িতে যাইতে। তখন ববিতা বলে, এবার যা, দেখি কী করা যায়, আমরা দুজন আসতেছি। তখন দেখা যায় সুচরিতায় তার স্বামীর বাড়ি আলমগীর বাড়িতে চলে যায়। তো এদিকে ববিতা জসিম যুক্তি করে। এখন ববিতা বলে, আচ্ছা জসিম, মনে করো যে আমি আলমগীরের স্ত্রী হিসাবে আলমগীরের সংসারে গেলাম, তোমার কেমন লাগবে? তো ববিতা বলে, এটা কোনো কথা কইলা? আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করেছি, তুমি আমার সাথে সংসার করবা, তা না তুমি এখন আলমগীরে গিয়ে সংসার করবা? আরে এটা তো না, এটা হলো একটা চালাকি। আমি যে বড়লোকের মেয়ে, আলমগীরের মা
তা জানে। আমি বুঝতে পেরেছি, সব ঘটনা বুঝতে পারছি যে আলমগীরের মা একটু লোভী ধরনের। এখন আমি আলমগীরেরকে বিয়ে করার জন্য বউ সেজে যাব। আর গিয়ে আমার বান্ধবীকে যেরকম অত্যাচারগুলো করেছিল, তার দ্বিগুণ অত্যাচার গিয়ে আমি আলমগীরের মাকে করব। আর রাতের বেলা ঠিক আমি তোমার কাছে চলে আসবো। আর সুচরিতাও তার স্বামীর কাছে রাতের বেলা চলে যাবে। এটা হলো একটা খেলা। আমাদের এই খেলার মাঝখানে পুতুল করে নাচবে আলমগীরের মা। তখন জসিম বলে, বৃদ্ধ একটি মহিলাকে নিয়ে আমাদের এরকম নাটক করাটা কি ঠিক হবে? আমার মনে হয় ঠিক হবে না। কারণ আমার মনে হয় বৃদ্ধ একটি মহিলার সাথে ভুল করতেছি, অন্যায় করতেছি। এটা আমাদের করা উচিত হবে না। ওইটা বলে, কোনটা উচিত হবে আর কোনটা উচিত হবে না সেটা তোমার কাছ থেকে আমি শিখতে হবে না। আমার বান্ধবীর সাথে যে এরকম খারাপ আচরণ করতেছে সেটা তোমার গায়ে লাগতেছে না? তো জসিম বলে, তা লাগতেছে। তাহলে তোমার এত কথা কিসের? আমি যেটা বলতেছি তুমি সেটা শোনো। জসিম বলে, তুমি যেটা ভালো মনে করো তাই করো। কিন্তু আবার দেখো না, মিথ্যে বউ সেজে গিয়ে আবার সত্যি সত্যি বড়লোকের ছেলেকে আবার স্বামী হিসেবে নিও না। তখন ববিতা বলে, ও এই তোমার ভালোবাসা না? এখন বুঝতে পারছি ছেলেদের ভালোবাসার কোনো দাম নাই এবং মূল্যও নেই। এবার বুঝছি। তখন জসিম বলে, কচু বুঝছো? আমি যতটুকু বুঝছি তুমি ততটুকু বুঝো নাই। আসলে মেয়েরা তো এরকম করে, তাই কথাটা বললাম। ববিতা বলে, সব মেয়েরা এরকম করে না। তুমি আমার প্রতি বিশ্বাস রেখো। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আর আমি আলমগীরকে বিয়ে করার জন্য না। আমি যাবো আমার বান্ধবীর প্রতিশোধ নেওয়ার জন্য। আমার বান্ধবীর উপর যে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, তার বদলা নেওয়ার জন্য যাব। আর অন্য কোনো কারণে যাব না। তখন এদিকে দেখা যায় সুচরিতায় অত্যাচার সহ্য করতে না পেরে সে বাধ্য হয়ে এসে বাড়ি ছেড়ে চলে যায় কার বাসায়? ববিতার বাসায়। তখন ববিতা বলে যে, তুই কেন এসেছিস? কয় না, আমি এখানে থাকবো না, আলমগীরের সাথে সংসার করবো না। তো ববিতা বলে, ঠিক আছে, এর ব্যবস্থা হবে না, তোকে চল নিয়ে দিয়ে আসি। তো ওইখান থেকেও দেখা যায় সুচরিতা পালিয়ে যায়। কোথায় যায় কেউ জানে না। এদিকে দেখা যায় আলমগীর বাড়িতে আসে। আলমগীর কিছুদিনের জন্য বাইরে যায় আর কি। বাড়িতে আসার পর তার মাকে জানায় যে সুচরিতা কই। তখন তার মা বলে, সুচরিতা তো পালিয়ে গেছে, কাজ সাথে নিয়ে পালিয়ে গেছে। তখন আলমগীর বলে, আমি বিশ্বাস করি না। তখন আলমগীর অনেক রাগারাগি করে তার রুমে গিয়ে একটা সিগারেট খেতে থাকে। তখন কিছুক্ষণ পরে দেখা যায় আলমগীরের মা গিয়ে বলে, বাবা তোকে আরেকটা বিয়ে করাবো। আমি যে মেয়ে পছন্দ করেছিলাম না, ধনির দুলালি, সেই মেয়েটাকে তোকে বিয়ে করাবো। তখন আলমগীর বলে, তোমার যা ইচ্ছা তাই করো, তুমি আমার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছো, আমি আর বিয়ে করবো না। তখন সেই মুহূর্তেই দেখা যায় আলমগীর বাড়ি থেকে বের হয়ে যাবে। তখনই দেখা যায় অন্য একটা ঘটনা। তখন এদিকে মিনুর রহমান মানে ববিতার বাপের কাছে যায়। যাওয়ার পর ববিতার বাপ মিনুমের সাথে দেখা করে না। তো আর কয়েকদিন পর দেখা যায় ববিতা নিজেই যায় আলমগীরের বাড়িতে। আর বাড়িতে গিয়ে আলমগীরকে দেখে বলে, ও আপনিই তো সুচরিতার স্বামী না? আলমগীর বলে, কহ, আপনার সাথে জরুরি কিছু কথা আছে, আসেন। তখন আলমগীরকে সব বুঝিয়ে বলে ববিতা যে, আমার বান্ধবী ছিল আপনার স্ত্রী। আপনার মার নির্যাতনের কারণে আমার বান্ধবী আপনাদের বাড়ি থেকে চলে গেছে। আপনি কি চান না যে আমার বান্ধবী আবার পুনরায় আপনার বাড়িতে আসুক? তখন আলমগীর বলে, কী বলতেছেন আপনি, বলেন তো? কয়, আমি আপনার বউ সেজে আসবো। আপনার মা আমাকে পছন্দ করেছিল, আমাকে না, আমার টাকাকে পছন্দ করেছিল। এখন আপনার বাড়িতে বউ সেজে আসবো, আপনার মার সাথে যদি কোনো খারাপ আচরণ করি, সেটা আপনি মনে কিছু করবেন না। এটা মনে করবেন যে আপনার মাকে শিক্ষা দিতে আসবো। আমার বান্ধবী দিয়ে অনেক পরিশ্রম করাইছে, অনেক কাজ করাইছে, অনেক মারধর করেছে, এবং কি পিটনে মানে খুন্তি ছেঁকাও দিয়েছে, চাবুক দিয়ে মেরেছে, বেত দিয়ে মেরেছে। আপনাকে কখনো আমার বান্ধবী বলেনি। তো আনন্দ বলে, না, আমি তো জানি না। কয়, না, এমন স্ত্রীকে আপনি কখনো ভুলতে পারবেন? কয়, না, আমি জীবনে ভুলতে পারবো না। তো এখন কোথায় আছে সুচরিতা? ওই তো আমার বাড়িতে ছিল, আমার বাড়ির থেকেও কোথায় জেনে চলে গেছে। ওকে পাওয়া যাবে, সমস্যা নেই। তখন সেই মুহূর্তেই আলমগীরের মা এসে বলে, মা তুমি এখানে? আমি তো তোমার জন্য বিয়ে ঠিক করেছিলাম আমার ছেলের সাথে, এখন তুমি এসে পড়েছ? তখন ববিতা বলে, হ, আমি আপনার ছেলেকে বিয়ে করব। কয়, তুমি কি জানো আমার ছেলে যে একটা বিয়ে করেছে? তখন ববিতা বলে, হ, আমি জানি আপনার ছেলে একটা বিয়ে করেছে, তাতে কোনো সমস্যা নেই।
তখন ববিতা নিজেই বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয়। এখন ববিতা তখন বলে আমি রাজি আছি। তখন মিনু রহমান বলে ঠিক আছে, তোমার বাপকে তো আমাকে 1,00,000 টাকা দিতে হবে। তখন ববিতা বলে ঠিক আছে আমি রাজি। তখন 1,00,000 টাকা কাবিননামা করে একটা নামের মতো বিয়ে করে। তো বিয়ে করার পর ববিতা শুরু করে মানে নানান ধরনের কাজকর্ম, মদ খেয়ে ঘরে আসে, রান্না বান্না কিছু করে না, আরও আলমগীরের মাকে দিয়ে রান্না করেন, কাপড় ধোন, আর যদি না দেন তাহলে আমার 1,00,000 টাকা ফেরত দেন। তখন আলমগীরের মা বলে আমি কোথা থেকে টাকা দেবো, আর আমি পাবো কোত্থেকে? কয় তাহলে কেন কেন দিতে পারবেন না? এখন আপনার রান্না বান্না করবেন, থালা বাটি ধুইবেন, কাপড় চোপড় ধুইবেন, সব কাজ আপনি করবেন, আমি শুধু শুয়ে শুয়ে খাবো। এদিকে আলমগীর দেখে আর হামিদ মেরে হাসে। তখন আলমগীরের মা বলে কি তোর বউ কী বলতেছে শুনিস না? তো আলমগীর বলে আমি কি বলবো? তোমরা তোমরা বুঝো, আমার এগুলি বোঝার দরকার ছিল না। আমার স্ত্রী প্রথমটা ছিল, তারা তো তোমরা তাড়িয়েছো, আমি কিছু বলতে পারবো না। এই কথা বলে আলমগীর চলে যায়। এদিকে রাতের বেলা দেখা যায় ওই আলমগীর একাই থাকে। রাতের বেলা ববিতা জসিমের বাড়িতে চলে যায়। ওই রাত যাপন করার পর আবার দিনের বেলা আসে, আসা নানান অত্যাচার শুরু করে। এদিকে জসিম হন্যে খুঁজতেছে সুচরিতাকে, কিন্তু পাচ্ছে না। একদিন দেখা যায় সুচরিতা রাস্তা দিয়ে যাচ্ছে, আর কিছু গুন্ডারা সুচরিতাকে তাড়া করে, আর জসিমকে সেখানে দেয়। তখন জসিম সেখানে ইচ্ছারকম মারার পর সে গুন্ডারা চলে যায়। তখন জসিম বলে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আলমগীরকে তো ববিতা বিয়ে করে ফেলেছে? কিন্তু তখন সুচরিতা রাগে আগুন হয়ে পড়ে। তখন সুচরিতা বলে কি, আলমগীর বিয়ে করেছে আমার বান্ধবীকে? বেশ ভালো করেছে। তা আপনারা ভালোবাসতেন আর বান্ধবীকে? আমার সাথে বেমানি করেছে। তখন সেখান থেকে পালিয়ে যেতে চায় সুচরিতা। তখন জসিম ধরে বলে আরে না বোকা, আলমগীরকে ববিতা বিয়ে করে নেই, ববিতা আমাকে বিয়ে করেছে। আমরা দুজন স্বামী স্ত্রী, কিন্তু তোমার অত্যাচার নির্যাতনের বদলা নেওয়ার জন্য আলমগীর বাড়িতে বউ সেজে গেছে। এখন খেলা সামলাইব আলমগীরের মা। তা কবিতা একদিন বলে কি আম্মা যান, আপনি তো কাপড়টা আমার এখনও ধন নেই। কয় আমি কি কাপড় ধুই? তা তুমি তো আমার বাড়ির কাজের মেয়ে তাড়িয়ে দিয়েছো, আর কাজের মেয়ে তাড়িয়ে দিয়ে তুমি এখন আমার উপর নানান নির্যাতন শুরু করেছো। তখন বইতে বলে টাকা কি গাছের পাতায় লড়ে? আমার স্বামী কাজ করে আনে কি কাজের মেয়ে রাখার জন্য? আপনার আগের বউর জন্য কি কাজের মেয়ে রেখেছিলেন? আপনি তো কাজের মেয়ে তাড়িয়ে দিয়েছিলেন। তো এখন আমি কাজের মেয়ে তাড়িয়ে দিয়েছি, ও আমি এখন বড় লোকের বউ হয়ে এসেছি আপনার ঘরে, এখন আপনি কাজের মেয়ে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আর তখন যখন আপনার এই আগের ছেলের বউ ছিল, তখন তো কাজের মেয়ে ছিল, তখন তো আপনি কাজের মেয়েকে তাড়িয়ে দিয়েছিলেন আপনার বউকে খাড়ানোর জন্য। তখন আলমগীরের মা বলে তুমি একটা জল্লাদ, তুমি একটা জল্লাদ, তুমি খারাপ মহিলা, খারাপ মেয়ে, তুমি কোনো আদব কায়দা জানো না। তখন ববিতা বলে আপনি সব আদব কায়দা জানেন, আর আদব কায়দা জানেন বলেই তো টাকার লোভে আপনি সুচরিতা আপনার প্রথম স্ত্রীকে আপনি বাইর থেকে জ্বালাতন করে তাড়িয়ে দিয়েছেন না? এটা খুব ন্যায়নীতির কাজ। তো নানা অত্যাচার শুরু করে। এদিকে আলমগীর দেখেও না দেখার বান করে চলে যায়। এইভাবে শুরু হয় ড্রামা এবং অ্যাকশন একটা কিছু দৃশ্য। তখন একদিন আলমগীরের মা বলে আমার আগের বৌমা খুব ভালো ছিল, লক্ষ্মী ছিল, শান্ত ছিল, সে আমার কথা শুনতো, আমার সেবা যত্ন করতো, আমার জন্য রান্না বান্না করে আনতো, আমার কাপড় চোপড় ধুয়ে দিত, আমার খুব খেয়াল রাখতো, আমাকে আম্মা আম্মা করে আলতো। আর এই মেয়েটা একটা জল্লাদ, একটা মেয়ে, জল্লাদ বউ, আমার সাথে খারাপ ব্যবহার করে। আমাকে তো আম্মা বলে ডাকেই না, আমাকে বলে আন্টি, আন্টি, আমাকে বলে আন্টি, আমাকে শাশুড়ি বলে না, আমাকে বলে আন্টি, আমাকে আম্মা বলে ডাকে না। তখন তখন একদিন দেখা যায় আলমগীর আলমগীর কি বলে এই তুই এই বউকে তালাক দিয়ে দে, তোর আরেকটা বিয়ে করাবো। তখন আলমগীর বলে তুমি কি একটা খেলা পাইছো, পুতুল খেলা পাইছো? যখন খুশি তখন তুমি নাচাই বা নাচো। এই মেয়েকে যদি ছাড়তে যাই আমাকে 1,00,000 টাকা দেয়, 5,00,000 টাকা দিতে হবে, আর 5,00,000 টাকা পাবো থেকে? তুমি তো কাবিন দিয়েছো 5,00,000 টাকা, এখন 5,00,000 টাকা দাও, আমি কি মেয়ে ছাড়তে পারবো না। তো এক পর্যায়ে একদিন দেখা যায় আলমগীরের মেয়ে অনেক কান্নাকাটি করতেছে রান্না করে বসে বসে, রাঁধতেছে কাঁদতেছে, রাঁধতেছে কাঁদতেছে। তখন আলমগীর দেখে একটু খারাপই লাগে, তারপর মনে কিছু করে না। তার আলমগীরকে ববিতা বলে মানে ইশারা দেয় যে এইটা নিয়ে আপনার মন খারাপ করবেন না, ওনার শিক্ষার দরকার আছে। তো একদিন দেখা যায় ওই থালাবাটি দিতে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে যায়। হোঁচট খেয়ে পড়ার পরে সে মাজায় ব্যথা পায়, তো আলমগীরকে ধরে
তখন আলমগীর মা বলে, দেখছো তোর বউ অত্যাচারে আজকে আমি মাজায় ব্যথা পাইছে, আমি চলতে পারতেছি না, আমি আর কাজ করতে পারবো না, তুই এক কাজ কর, আমার বাইরের বাসায় রেখে আয়, আমি এখানে চলতে পারবো না, আম্মু শরীফ থেকে পাই। তখন দেখা যায় আম্মু শরীফ একদিন আসে, ববিতাকে নানান কথা বলে, তখন ববিতা বলে একটা ছুরি নিয়ে যে কয় এখান থেকে যাবেন নাকি এই ছুরি দিয়ে কল্লা কেটে ফেলবো। তখন আম্মু শরীফ সেখান থেকে পালিয়ে যায়, আর আসে না। তখন আলমগীর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার ডাক্তারের ব্যবস্থা করতেছি কয়। তখন আলমগীর মা বলে, বাবা তুই এই বউকে তালাক দিয়ে তোর আগের বউকে ফিরিয়ে আনার চেষ্টা কর। তখন আলমগীর বলে, আমি আগের বউ কোথায় পাবো, আগের বউ কোথায় গেছে না গেছে আমি কি জানি। তখন ববিতা বলে, আলমগীরকে একদিন বলে, দেখছেন আস্তে আস্তে আপনার মা শিক্ষা পাইতেছে, আর কিছু শিক্ষার বাকি আছে। তো এভাবে চলতে থাকে ড্রামা, এভাবে চলতে থাকে কাহিনী। একদিন জসিম সুচরিতাকে বাড়িতে রেখে আলমগীরকে ফোন করে। তো আলমগীর যায়। আলমগীর যাওয়ার পরে আলমগীর, তখন জসিম বলে, জানো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন সুচরিতার সামনে আনে। তখন সুচরিতাকে আলমগীর বলে, তুমি এতদিন কোথায় ছিলে, তোমাকে হন্য হয়ে খুঁজেছি আমি। তখন সুচরিতা বলে, তুমি তো বিয়ে করে ফেলেছো। কই পাগল, আমি বিয়ে করছি? এটা একটা নাটক, আমার মাকে শিক্ষা দেওয়ার জন্য নাটক করতেছে ববিতা। তখন সুচরিতা বলে, আমার বান্ধবী এত অগ্নি পরীক্ষা করতেছে আর আমার জন্য, আমার সুখের জন্য। তখন আলমগীর বলে, হ তোমার সুখের জন্য, তোমাকে আমাদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য তোমার বান্ধবী তোমার স্বামীকে ছেড়ে, হ্যাঁ, আমার বাড়িতে সংসার করতেছে আমার নকল বউ সেজে, কারণ আমার মার শিক্ষা প্রয়োজন আছে। তখন আলমগীর বলে, তুমি জানো আমার মার কোমরটা ভেঙে গেছে কাজ করতে করতে, ক্লান্ত হয়ে পড়েছে। তখন সুচিতা বলে, আহা, এই তুই এরকম করতেছিস কেন? কবিতা বলে, আরে তোকে যখন কষ্ট দিচ্ছে জ্বালাতন করছে তো তার মনে ছিল না, এখন বুঝুক। গরিবের মেয়ে বলে কি মানুষ ছিল না? আর বড় লোকের মেয়ের এই সব মানুষ, আর গরিবের মেয়ের মানুষ না, এখন বুঝুক। তখন সুচিতা বলে, না আর এরকম কষ্ট দিস না। তখন ববিতা বলে, আর কিছুদিন যাক না, আর একটু টের পাওয়া মনে। তো এইভাবে চলতে থাকে। তখন জসিম বলে, আচ্ছা যাক, যা হবার হয়ে গেছে, এখন আমরা সমস্ত ঘটনা খুলি বলি। তো ববিতা একদিন বলে, যান এক কাজ করেন আন্টি, এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন। তখন আলমগীরের মা বলে, মা আমি তো বয়স্ক লোক, আমি তো পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি এক কাজ করো, এই বাড়িটা তোমার নামে লিখে নিয়ে নাও, নিয়ে নিয়ে তোমার, হ্যাঁ মানে আমার ছেলেকে তুমি তালাক দিয়ে চলে যাও, তোমার মতো বউ আর দরকার নেই। আমার আগের বউ ছিল, আমার আমার আগের বউকে খুঁজে বের করে নিয়ে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে মাপ চেয়ে তুমি আমি আমার আগের বউকে নিয়ে তুমি চলে যাও, তোমার আর এই বাড়িতে থাকতে হবে না, তোমার যন্ত্রণা আমি টিকতে পারতেছি না। অনেক কান্নাকাটি শুরু করছে। এমন সময় আলমগীর এসে বলে, আচ্ছা তোমার আগের বউ যদি আসে তুমি কি তার সাথে এরকম আচরণই করবে আগে যেরকম করছিলে, অন্যায় অত্যাচার করছিলে? কয়, না 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 বাবা, আমার আগের বউকে এনে দে, আমি আগের বউকেই চাই, আমার আগের বছর লক্ষ্মী, এত জল্লাদ, এত বউ নামের কলঙ্ক, এ আমাকে অনেক নির্যাতন করে অত্যাচার করে, আমি আর টিকতে পারতেছি না, আমি অনেক, হ্যাঁ, হাঁপিয়ে উঠেছি, আমার অনেক কষ্ট লাগতেছে, অনেক কষ্ট হতেছে, আমার আগের বউকে ফিরে দিই। তখন জসিম আসে, সুচরিতাকে বাড়িতে রেখে, বাইরে রেখে। জসিম এসে বলে, খালাম্মা ভালো আছেন? তখন আলমগীর মা বলে, হ্যাঁ ভালো আছি। তুমি কে বাবা? কয়, আমি হলাম এই বাড়ির একজন সদস্য। কয়, কেমন সদস্য? তো আলমগীর বলে, মা আজ তোমাকে সত্য কথা না বললে আমাদের পাপ হবে। তো ববিতা বলে, আন্টি আপনাকে একটা সত্য কথা বলি আজকে, আমি আপনার ছেলেকে বিয়ে করি নাই, আপনার ছেলেও আমাকে বিয়ে করে নাই, কিন্তু আপনি যে আমার বান্ধবীকে অত্যাচার নির্যাতন করে তাড়িয়ে দিয়েছেন, সে যে আপনাদের বাড়ি থেকে পালিয়ে গেছে সেটা কি আপনি জানেন? যাকে আপনি জ্বালাতন করেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, যাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তার শরীরে আপনি চাবুক দিয়ে আঘাত করেছেন এবং গরম খুন্তি লাগিয়ে দিয়েছিলেন, এটাকে আপনি ঠিক করেছিলেন? আরেকবার মা বলে, মা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, তারপরও আমি আমার বৌমাকে ফেরত চাই। তখন বলে, ঠিক আছে আপনার বৌমা ফেরত আসবে, কিন্তু আপনাকে কি আনতে হবে, কারণ আমি কিন্তু আপনার ছেলেকে বিয়ে করিনি। তাহলে তখন আলমগীরের মা বলে, তাহলে তোমরা কি আমার সাথে নাটক করেছিলে, নাকি তোমরা আমার সাথে আবারও নাটক করতেছো? কয়, না মা, আমি আপনার সাথে যতটুকু অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার মেয়ে হিসাবে, কারণ শুধুমাত্র আপনাকে কিছুটা ভুল যে আপনি করেছিলেন সেটা শিক্ষা দেওয়ার জন্যই আপনার সাথে এরকম আচরণ করেছিলাম। তখন ববিতা গিয়ে
মিনুর রহমানের পায়ে পড়ে কয়, আমাকে মাফ করে দেন। আলমগীর বলে, মাফ করে দাও। তখন কয়, যা যাও, তোমাকে মাফ করে দিলাম। মা, আমার অনেক শিক্ষা হয়েছে, আমার দেয়া শিক্ষা হয়েছে, আমি শিক্ষা পাইছি, কখনো আর গরিবদের অবহেলা করবো না, আর আমার ওই বৌমার সাথে আমি কখনো অবহেলা করবো না। তখন জসিম বলে, চলেন আপনার বৌমাকে আনতে যাব। তো এখানে সব ভুল বুঝার অবসান ঘটে। তখন সুচরিতা দেখা যায় জসিমদের বাড়িতে বসে আছে। তখন মিনুর রহমান গিয়ে বলে, মা, তোমাকে ছাড়া তো আমি অচল হয়ে গেছি, তোমার বান্ধবী তো আমার উপর অনেক অত্যাচার অন্যায় করছে। তুমি যে লক্ষ্মী বউ ছিলে, আমি তো তোমার বুঝতে পারিনি। আসলে বড়রাকে মেয়েরা যে শাশুড়ি মানে না, বেয়াদব থাকে, তার প্রমাণ আমি একে বুঝিয়ে দিয়েছি তোমার বান্ধবী। তখন জড়িয়ে ধরে সুচরিতাকে, সুচরিতা শাশুড়ি পায়ে ধরে মাপ চায়। মাপ চাওয়ার আগে সুচরিতা শাশুড়ি অর্থাৎ আলমগীরের মা, মা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি, জুলুম করছি। তখন সুচরিতা বলে, না মা, আপনার কোনো অন্যায় নেই। অন্যায় আমার আমার কপালে, আমার ভাগ্যই ছিল যে আমি আপনাদের বাড়ি থেকে চলে যেতে হবে। তখন তাদের সবাই এখানে মিল হয়। তখন আনোয়ার হোসেন এসে তার মেয়েকে খুঁজে পায়। তখন জসিম ববিতার মিল হয়ে যায়, সুচিতা আলমের মিল হয়ে যায়, সবার মিল হয়ে যায়। তখন ববিতার মা বলে, ঠিক আছে, আজ থেকে তুমি হলে আমার আরেক বৌমা, এই হলো আমার আরেক ছেলে, এই হলো আমার বড় বৌমা, তুমি হলো ছোট বৌমা। তোমরাই আমার বাড়িতে থাকবে, সবসময় যাবে, সবসময় আসবে, তোমাদের নিয়েই আমি এখন আমার বাকি জীবনটা পার করব। আর আমার যদি নাতিপুতি হয়, তোমাদের এই নাতিপুতি নিয়ে আমার জীবনটা আমি খেলাধুলা করে পার করব। তো আমি বুঝতে পারছি যে অগ্নি পরীক্ষার মাধ্যমেই কিছুটা শিখতে হয়। তুমি যে অগ্নি পরীক্ষা দেখিয়েছো তোমার স্বামীকে ছেড়ে, তোমার তুলনা হয় না। তোমার বান্ধবীকে সংসারে ফিরিয়ে দেওয়ার জন্যই তুমি এই কাজটা করেছো। এবং আমি বুঝতে পারছি, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার প্রতি আমার কোনো বদদোয়া বা অভিশাপ নেই, এবং আছে ভালোবাসা, থাকবে ভালোবাসা। এবং তখন সুচরিতা বলে, মা, আপনি আর এরকম কথা বলবেন না। আমরা যাই করেছি না করেছি, আপনারা আমাদের ছোট মনে করে ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দিন। তখন আলমগীর জসিম মিলে যায়, সুচরিতা ববিতা মিলে যায়, মিনুর রহমান সবার মাঝখানে দাঁড়িয়ে বলে, আপনারা যারা শাশুড়ি আছেন তারা কখনো বৌমাদের সাথে আমার মতো এরকম জুলুম অত্যাচার করবেন না, এবং অবহেলা করবেন না। গরিব বলে তাকে তাচ্ছিল্য করবেন না। আর যদি তাচ্ছিল্য অবহেলা করেন, তাহলে আমার মতো পরিণত আপনারা হতে পারে। আমরা শাশুড়ি হয়েছি বলে যে আমরা যা খুশি করব ছেলের বউয়ের সাথে, এটা করা উচিত নয়, এটা উচিত নয়। আমি এটা বুঝতে পারছি। গরিব হোক আর বড় লোক হোক, বৌমা বৌমাই থাকে। বৌমাদের আদর স্নেহ করবেন, ভালোবাসবেন, ভালোবাসা পাবেন। আর যদি তার সাথে খারাপ আচরণ করেন, তাহলে খারাপ আচরণই পাবেন। আমি বুঝতে পারছি। তাই আপনাদের সবার কাছে, বাংলার মানুষের, বাংলা শাশুড়িদের কাছে বলতেছি, আপনারা আমার মতো বৌমার উপর কখনো অত্যাচার নির্যাতন করবেন না। এই কথা বলে কয়, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন। তো অগ্নি পরীক্ষা ছবিটি পরিচালক খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করেছিলেন। এবং অগ্নি পরীক্ষা ছবিতে জসিম, আলমগীর, ববিতা, সুচরিতা দারুণ অভিনয় করেছিলেন। একজন বান্ধবীর কে সংসারে ফিরিয়ে দেওয়ার জন্য, তার সুখ শান্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য যে অগ্নি পরীক্ষা ববিতা দিয়েছিল, সেই তার স্বাক্ষর এই পরিচালক এই অগ্নি পরীক্ষা ছবির মাধ্যমে তা ফুটিয়ে তুলে ছবিটা সফলতা পেয়েছিল। এবং অগ্নি পরীক্ষা ছবির গানগুলো ছিল চমৎকার। এবং আলমগীর জসিম, সুচরিতা, আলমগীর, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, মিনুর রহমান, তাদের এক একজনের এক এক অভিনয় খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছিল। এবং ছবিটা মুক্তির পর ছবিটা অনেক সফলতা পায়। এবং ছবিটার কাহিনী লিখেছিলেন তিনি খুব দক্ষভাবে সুন্দর সাজিয়ে গুছিয়ে কাহিনীটা ও চিত্রনাট্য রচনা করেছিলেন। এবং ছবিটার প্রযোজক নতুন ছিল, এবং ছবিটার প্রযোজক নতুন থাকায় বড় বড় আর্টিস্ট নিয়ে ছবিটা প্রযোজনা করেছিলেন। এবং আলমগীর সেসময় স্টার, জসিম সেসময় স্টার, ববিতা স্টার, এবং সুচরিতা স্টার, আহমেদ শরীফ ভিলেন হিসাবে স্টার, সব স্টারদের নিয়ে ছবিটা তৈরি করেছিলেন পরিচালক এবং প্রযোজক। পরে ছবিটার গল্প মেকিংয়ে ছবিটা দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল, বিপুল সাড়া পেয়েছিল, দর্শকদের মাঝে করতালি উঠেছিল যে গল্পটা খুব সুন্দর। তবে এর মাঝে ছবিটার পরিচালক প্রযোজক সাফল্যের পর তারা খুব খুশি হয়। এবং বাংলার মানুষ যে
শাশুড়ি যে যদি খারাপ থাকে, বৌমা যে ভালো থাকে, তার প্রমাণ এই ছবিতে গল্পটা দেখানো হয়েছিল যে শাশুড়ি যদি খারাপ থাকে, তাকে ভালো করার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা একজন আরেকজন বউ দিতে পারে, সেটা বোঝানো হয়েছে। একজন বান্ধবীর প্রতি বান্ধবীর ভালোবাসা বোঝানো হয়েছে, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা বোঝানো হয়েছে। শাশুড়ি এবং বৌমার ভিতরে দ্বন্দ্ব যেটা থাকে সেটাও বোঝানো হয়েছে। এই গল্পে নিখুঁতভাবে কয়েকটা দৃশ্য তুলে ধরানো হয়েছে। সেই দৃশ্যগুলি দর্শকদের মাঝে খুব বুঝতে পেরেছে। কিছু কিছু মেয়েরা এই ছবি দেখার পর তাদের সংসারে ফিরে গিয়েছিল এবং শাশুড়িরা ভালো হয়েছিল এবং সংসার এ, শাশুড়ি এবং শাশুড়ি এবং বৌমার মিল হয়েছিল এই ছবি দেখার পর। তারা অনেক গ্রাম বাংলায় অনেক দেখা গেছে যে যেই ছবি দেখার পর তাদের সংসারের দাম্পত্য জীবনের ভিতরে যে শাশুড়ি এবং এই বৌমার যে দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বটা অনেকটাই বিলীন হয়ে যায়। এবং অগ্নিপরীক্ষা ছবির মাধ্যমে পরিচালক এটা বোঝাতে চেয়েছিল যে মানুষকে মানুষ বলে মানতে হবে, মানুষ বলে বুঝতে হবে, গণ্য করতে হবে তাদেরকে যে তারা বউ এবং তারা শাশুড়ি। এই শাশুড়ি বউয়ের সংসারটাকে নিয়েই এই অগ্নিপরীক্ষা ছবিটি নির্মাণ করেছিলেন পরিচালক। এবং নির্মাণ করার পর ছবিটা মুক্তির পর সফলতা পেয়েছিল এবং পরিচালক এবং তার নাম হয়েছিল এবং সুনাম অর্জন করেছিল পরিচালক, সুনাম অর্জন করেছিল। এই ছবি করতে গিয়ে যত কলাকৌশলী ছিল, মেকআপ ম্যান থেকে শুরু করে ক্যামেরাম্যান, তারপরে এবং বয় আর্টিস্ট যারা এক্সট্রা আর্টিস্ট ছিল এবং ফাইট ডাইরেক্টর ছিল, সবাই এই ছবির সফলতায় মুগ্ধ হয়ে তারা খুশি হয়েছিল। ওই ছবির মুক্তির পর সফলতা পায়, সেই পাওয়াতে পরিচালক খুশি হয় এবং অভিনেতারা সবাই খুশি হয়।